গল্প অনুভূতির সুপ্তকোণে লেখিকা কায়নাত আফরিন মাইশা পর্ব 13। বিয়ের রাতে বেনারসি শাড়ি পরে ছাদে যখন ঘুরঘুর করছিল তখন তো পুরাই দেববোধ লাগছিল। আর আজ তো শাড়ি পরলে পুরাই শেওড়া গাছের পেতনি লাগবে। আদাবের কথা শুনে মেহের যেন বিস্মিত। সিরিয়াসলি? শেওড়া গাছের পেতনি? এই উপাধি শুনে মেহেরের মরে যেতে মন চাচ্ছে। আয়নায় আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে নিজেকে, যে ঠিক কী কারণে আদাব মেহেরকে এই কথা বলল। কিন্তু অদ্ভুত বিষয়, মেহেরের কাছে এরকম কিছুই লাগছে না। মেহের রক্তচক্ষু নিয়ে তাকায় আদাবের দিকে। আদাব এখনো নিজের কাজে মগ্ন। মেহের এবার গর্জে উঠে বলল, কোন অ্যাঙ্গেল থেকে আমায় শেওড়া গাছের পেতনি লাগছে একটু বলবে? এসব শাড়ি টাড়ি বাদ দিয়ে অন্য কিছু বলো। তোমার মতো দস্যু মেয়েকে শাড়ি মানায় না। আদাবের কথায় মেহের এবার বিরক্ত। শুধু বিরক্ত বললে ভুল হবে, প্রচণ্ড পরিমাণে বিরক্ত। কই একটু ভেবেছিল আদাব বুঝি ওর প্রেমে পড়ে যাবে, কিন্তু হলো আরও উল্টো। মুখ ফুলে বলে ওঠে, শাড়ি না পরে ওয়েস্টার্ন পরলে ভালো হতো। তখন আর শেওড়া গাছের পেতনি না লাগলেও পাক্কা সানি লিওন লাগবে। এই বলে মেহের দাঁত কেলিয়ে আদাবের দিকে তাকাতে মুখের হাসিটা কেমন করে যেন মিলিয়ে যায়। আদাবের চোখ মুখ অদ্ভুত কারণে একেবারে লাল হয়ে গেছে। ফাইল রেখে সে শান্তভাবে এগিয়ে আসতে থাকে মেহেরের দিকে। এটাই বুঝি ঝড়ের পূর্বাভাস। মেহেরের পিঠ এক পর্যায়ে দেওয়ালে ঠেকে যেতে আদাব একবার মিশে দাঁড়ায় মেহেরের সাথে। মেহেরের শ্বাসের গতি এবার যেন বেড়ে গিয়েছে। এত যখন সানি লিওন সাদার ইচ্ছা, আমিও তবে না হয় ইমরান হাশমি হয়ে যাই, কি বলো? এতক্ষণ শ্বাসের গতি বেড়ে থাকলেও আদাবের কথা শুনে মেহেরের শ্বাস একেবারে নিঃশ্বাস হয়ে গেছে। বড় বড় চোখ করে তাকিয়েছে সে আদাবের দিকে। এ আবার কেমন কথা? তবে কি আদাবও ইমরান হাশমির মতো উল্টাপাল্টা কাজ করবে বলেছে? ছি, নাউজুবিল্লাহ। দেখো আদাব, আমি ভদ্র মেয়ে, আমার সাথে এমন লুতুপুতু তোমার কাজ করবে না, খবরদার। তুমি করলে কিছু না, আর আমি করলে তা লুতুপুতু মার্কা হয়ে যাবে। হাউ স্টার্নিং! এই কথাটা এক প্রকার মেহেরের উপর হালকা ঝুঁকে পড়েই বলছে আদাব। তার সব সাজানো গোছানো কথাগুলো নিমিশে যেন হাওয়াই মিঠাইয়ের মতো উদা হয়ে ছোট ছোট চোখ করে সে বলে ওঠে, তোমার সাথে কথা বলাই বেকার। এখন তো এই কথাই বলবে, আমায় ভার্সিটি দিয়ে আসবে কি না? দাঁতে দাঁত চেপে আদাবকে মেহের প্রশ্ন ছুড়ে মরে। আদাব বলে ওঠে, তাহলে কে দিয়ে আসবে? হ্যাঁ, একা তো কখনোই ছাড়ছি না তোমায়, এমনিতেও পেতনি লাগছে। না জানি রাস্তায় কতজনের মাথায় চড়ে বসবে। নিচে চলো। চরম বিরক্তি নিয়ে মেহের নাদিয়ার জন্য অপেক্ষা করছে। তার সাথে আদাব দাঁড়ানো। নাদিয়া আসতেই সে চলে যাবে, কিন্তু মেয়েরকে এখনো একা ছাড়বে না সে। এমনিতেও কদিন আগে ভার্সিটির সিনিয়রদের সাথে ঝামেলা বেরিয়েছে, তাও আবার এখানকার পপুলার পাওয়ারকে। তাই মেহের আদাব মোটেও একা ছাড়বে না। বুঝতেছে না নাদিয়া কি তীর্থযাত্রা করে ভার্সিটিতে আসবে নাকি? মেহেরের কথা শুনে আদাব ওর দিকে মনোনিবেশ করে। মেহেরের চোখ মুখ বলে দিচ্ছে যে কতটা অধৈর্য হয়ে পড়েছে সে। সবাই কি তোমার মতো মানুষের মাথায় পেতনি সেজে চেপে বসবে নাকি? একটু ওয়েট করো, টাইম মতো ঠিকই এসে পড়বে। আমার সাথে ভালো মতো কথা বললে এই বেটার মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? কিছুই বুঝে না মেহের মনে মনে। কিছুক্ষণ পরে নাদিয়া এসে পড়ে সাদাতকে নিয়ে। নাদিয়া আজকে সবুজ রঙের শাড়ি পরেছে, যা ওর গায়ের সাথে চমৎকারভাবে ফুটে উঠেছে। সাদা তো সবুজ রঙের একটা পাঞ্জাবি পরেছে। দুজনের জুটিটা বলতে গেলে একেবারে চমৎকার লাগছে। মেয়ের খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, দোস্ত, তোরে একেবারে জাক্কাস লাগছে। আর ভাইয়া তোমাকেও, তবে তোমার বউয়ের থেকে বেশি না। সাদাত হেসে দিয়ে মেহেরের কথা শুনে, এটা বলতে পারলে মেহের, আমি তো ভেবেছিলাম কতজনকে আমার সুন্দর রূপ দিয়ে ঘায়েল করব। আর কিছু বলতে যাবে সে, তবে নাদিয়ার দৃষ্টি দেখে সে থেমে যায়। আদাব এতক্ষণ নীরব দর্শকের মতো ছিল। সবার কথা শেষ হতে আদাব সাদাতকে বলে ওঠে, দেখো সাদাত ভাই, আমি জানি যে নবীনবরণের অনুষ্ঠানের জন্য তুমি অনেক ব্যস্ত থাকতে পারো, কিন্তু সময় পেলে খেয়াল রাখবে যে পাগল দুইটায় আবার যে ওই সিনিয়র গ্রুপের কাছে না যায়। আমি চেষ্টা করব। আর কতবার বলবে একই কথা? বলেছি তো যাব না।
মেহেরের মিনমিনে কথা বলা দেখে আদ্যাপ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন মেহেরের আর কোনো কথারই দাম নেই আদ্যাপের কাছে। মেহেরের হাত নিজের কাছে নিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, একবার না হাজারবার একই কথা বলবো, কারণ তোমায় সম্পূর্ণ সেফ রাখতে চাই আমি। আশা করি আমার কথা আর নড়চড় হবে না। টেক কেয়ার অফ ইউর সেলফ। আদাব এক কথায় বলে সেখান থেকে চলে যায়। মেহেরের কথা নীরব চাহনি দিয়ে তাকিয়ে আছে সেদিকে। মেহেরের কাছে আদৌ এটা অজানা যে ছেলেটা তাকে ভালোবাসে কিনা। মাঝে মাঝে তার ছোট ছোট যত্নে গড়া কথাগুলো যেন অন্য দুনিয়ায় নিয়ে যায় মেহেরকে। হয়তো এটাই আদ্যাপের সুপ্ত কোণে থাকে এক বদ্ধ অনুভূতি। ভার্সিটির চারিদিকের উৎসব মুখর পরিবেশের মাঝ দিয়ে প্রবেশ করে শাওন আর তার বাকি বন্ধুরা। শাওন আজ ব্ল্যাক কালার পাঞ্জাবি পরেছে, চুলগুলো হালকা স্পাইক করা, হাতে রয়েছে একটি সিলভার ওয়াচ। পুরাই যেন একটা ক্রাশ বয়। তার অন্যান্য বন্ধুদের বেশ চমৎকার লাগছে, বিশেষ করে নিশিকে। নিশি অন্য 4-5টা মেয়ের মতো শাড়ি না পরে সিলভার রঙে একটা গাউন পরেছে, মুখে রয়েছে ডার্ক মেকআপ। নিশিকে দেখলে যে কেউ এটাই বলবে যে এই মেয়েকে শাড়ি না পরে গাউনে বেশি মানাচ্ছে। রাত আশেপাশের মেয়েগুলোকে দেখছে আর ছোটোখাটো মন্তব্য করে চলছে রাতুলের সাথে। শাওন এবার দুজনকে ধমক দিয়ে বলে ওঠে, এসব সিলি ফ্যাক্ট নিয়ে আলোচনা আমি মোটেও পছন্দ করি না। সো শাট আপ। রাতুল এবার বিড়বিড়ে বলে ওঠে, শালা নিজে তো ফ্লার্টিং করিস না, আমারও করতে দিস না। শাওনকে স্টেজের কাছে দেখতে মেহের সেদিকে আর এগোয় না। যদিও শাওনকে সে মোটেও ভয় পায় না, তবু শুধুমাত্র আদ্যাপের কথা মানার জন্যই অডিয়েন্স সিটে বসেছে সে। একে একে অনেকেই পারফর্ম করছে সে স্টেজে, কিন্তু মেয়ের আর নাদিয়া নিজেদের মধ্যে আলাপচারিতা চালাচ্ছে। নবীনবরণ অনুষ্ঠানটি বলতে গেলে একেবারে চমৎকারভাবেই চলছে। মেহের এবার স্টেজে উঠে দাঁড়ায় একজন নিউ স্টুডেন্ট হিসেবে কিছু স্পেস দেওয়ার জন্য। এত মানুষের সামনে দাঁড়িয়ে বুকটা ধকধক করছে মেয়েদের। যদিও এ কোনো নতুন অভিজ্ঞতা না, কিন্তু বিষয়টি খুবই রোমাঞ্চকর মনে হয় মেহেরের কাছে। শাওন স্টেজের এক প্রান্তে নীরব চাহনি নিয়ে তাকিয়েছে মেহেরের প্রতিটা কার্যকলাপের দিকে। একটা লম্বা শ্বাস নিয়ে মেহের কিছু বলা শুরু করবে, তখনই ঘটে গেল এক দুর্ঘটনা। শর্ট সার্কিট হওয়ার কারণে অডিটোরিয়ামে আগুন লেগে গেছে। চারদিকে আগুনের ছড়াছড়ি। আগুনের তাপদাহ স্টেজকে ঘিরে থাকার কারণে সেখান থেকে বেরোতে পারছে না মেহের। সবাই মোটামুটি ছোটাছুটি করা শুরু করেছে। কালো ধোঁয়ার প্রবাহে মেহেরের নিঃশ্বাস ক্রমাগত ভারী হয়ে যাচ্ছে, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে স্বভাবে। অদূরেই নাদিয়ার চিৎকার তার কানে বেজে উঠতে মেহেরের মনে হয় ভয়ের সঞ্চার হয়। এই আগুন রাশের জালে সে কি ভাবে ভস্ম হয়ে যাবে। তবে কি কখনোই সে পারবে না আদাবকে তার মনের অনুভূতি ব্যক্ত করতে। মেহেরের জীবন প্রহর হয়তো এখানে থেমে যাবে এটা বিশ্বাস করতে হচ্ছে তাকে। কিন্তু না, তার এক টুকরো আশায় আলোর ঝলক হয়ে আসে একজন। হাত বাড়িয়ে আগলে নেয় মেহেরকে। তার বুকে হৃৎপিণ্ড কড়াকড়িভাবে মেহের অনুভব করতে পারছে, কিন্তু কে আগন্তুক যে তাকে আগুনের গণ্ডি থেকে মুক্ত করে নিয়ে আসে। চোখ খোলার জন্য মেহেরের নিউরন যেন সাড়া দিচ্ছে না, তবে এক প্রকার যুদ্ধ করেই পিট করে চোখ খুলে মেহের। আবছা আবছাভাবে দেখতে পায় শাওনের বিবর্ণ মুখ। এতটুকু দেখে মেহের স্তব্ধ। ধীরে ধীরে সে মিলিয়ে যায় কোনো এক অজানা এক রাজত্বে। সারা হসপিটাল মাথায় তুলে ফেলেছে শাওন। কোনো বার্ন স্পেশালিস্টকে না পেয়ে এক প্রকার তাণ্ডব রটিয়ে দিয়েছে। শাওনের বাবা যেহেতু বড় রাজনৈতিক নেতা, তাই এখানে সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। প্রায় আধা ঘন্টা পর ডক্টর আসতে শাওন প্রখর গলায় বলে ওঠে, ডক্টর, অপারেট হার ইমিডিয়েটলি, শি ইজ ইন ডেঞ্জার। মূলত মেহেরের উদ্দেশ্যে শাওন এমন করছে। ডাক্তার একটু সাহস জুগিয়ে বলে ওঠে, ইয়েস, আই ট্রাইড মাই বেস্ট, বাট আপনাকে একটা কনফার্ম লেটার সাইন করতে হবে এখনই। কী হয় মেয়েটা আপনার? আমার বোন হয়। ইট ক্লিয়ার ফর ইউ? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।